আরে আপনি এসে গেছেন ভিডিওটা দেখতে, থ্যাংক ইউ সো সো মাচ। আপনি কি আমার থাম্বনেলটা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আজকের টপিকটা কি। যদি না দেখে থাকেন তাহলে এই সিনেমার ক্লিপটা দেখুন তো, চিনতে পারেন কিনা, আপনার চেনা হয় কিনা। আর ক্লিপটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি ভিডিওটা কি নিয়ে করতে যাচ্ছি। তাহলে মন দিয়ে ক্লিপটা দেখুন আর ভিডিওটা অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন আর সকলকে কিন্তু দেখতে বলবেন। আছে আছে আমাদের টেলিপ্যাথির জোর আছে। আজ আমরা শিখব টেলিপ্যাথি সম্পর্কে। টেলিপ্যাথিটা কি, এটা কিভাবে কাজ করে, আর আপনিও কি টেলিপ্যাথি করতে পারেন, আর এটা শেখার জন্য কোন কোন নিয়মগুলো অনুসরণ করতে হবে। তাই প্রথমে টেলিপ্যাথির অর্থটা আমরা একটুখানি বুঝিয়ে দিই। সহজ কথায়, কোনো ফিজিক্যাল ডিভাইস বা কোনো রকমের বাহ্যিক উপকরণ ছাড়াই কথা, ভাবনা বা মনের অনুভূতিকে রিসিভ করা বা সেগুলোকে পাঠানো। এখন জানতে হবে যে টেলিপ্যাথির পেছনে বিজ্ঞানটাই বা কি আর তার প্রয়োজনটাই বা কি। এর মধ্যে কিন্তু কোনো আধ্যাত্মিক কার্যকলাপ বা কোনো রকমের অলৌকিক ঘটনাই নেই যে কেউ এটা শিখতে পারেন। আসলে এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডের ছোট্ট একটা শক্তি। কখনো কখনো আপনি হয়তো না জেনে বুঝেই টেলিপ্যাথি অ্যাপ্লাই করে ফেলেছেন বা এখনো করছেন। ঠিক ধরুন, আপনি নিজের মনের মধ্যে থেকে আপনার খুব পরিচিত একজন মানুষের কথা ভাবছেন। এমন অবস্থায় বা এমন পরিস্থিতিতে আপনার চিন্তা ভাবনার ফ্রিকোয়েন্সি কিন্তু খুব গভীর হয়ে যায়, ডিপ হয়ে যায়। আর আপনি যে মানুষটাকে স্মরণ করছেন বা যার কথা ভাবছেন তার মনের ফ্রিকোয়েন্সির সাথে মিলে যায়। আর দেখবেন যে হঠাৎ করেই হয়তো তার একটা ফোন এলো আপনার কাছে। কখনো কখনো সেই মানুষটা হয়তো নিজেই এসে হাজির হন আপনার সামনে। প্রাচীনকালে টেলিপ্যাথির অনেক ব্যবহার করা হতো দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য, কিন্তু সেগুলো ভালো কাজের জন্যই করা হতো। কিন্তু বিজ্ঞানের উন্নতির সাথে সাথে এই টেলিপ্যাথির পদ্ধতিটা হারিয়ে গেছে। কিন্তু আমরা সবাই এই টেলিপ্যাথি জিনিসটা শিখতে পারি। আপনি হয়তো খুব ভালো করেই জানেন যে এটা সবাই যদি শিখতে পারে তাহলে কিন্তু তারা নিজের স্বার্থের জন্য সেটা ব্যবহার করবেন। কিন্তু আপনার মনের ইচ্ছা যদি পরিষ্কার থাকে, ভালো থাকে, আপনি এটাকে ভালো কাজের জন্য ব্যবহার করতে চান, তাহলেই কিন্তু আপনি এটা শিখতে পারবেন। এবার আমি বলবো কিভাবে আপনি টেলিপ্যাথিটা করবেন আর কখনই বা করবেন, কোন সময়টা আপনার বার্তা বা মনের কথা অন্য কারো কাছে পৌঁছে দিতে পারবেন। দেখুন, এর জন্য সবচেয়ে ভালো সময় হলো রাত্রিবেলা। আর কেন আমি বলছি যে রাতের সময়টা সবচেয়ে উপযুক্ত সময়? যদিও আস্তে আস্তে আপনারা এক্সপার্ট হয়ে উঠবেন আর এটা দিনের বেলা বা যে কোনো সময় করতে পারবেন, আপনার মনের কথাটা পাঠাতে পারবেন। কিন্তু এই টেলিপ্যাথি শেখার জন্য আপনাকে শুরুতে রাত্রের সময়টাই বেছে নিতে হবে। দেখুন, রাতের বেলা আমাদের মনের চিন্তা তরঙ্গগুলো অনেক শান্ত হয়ে যায়, আমাদের চারিপাশের পরিবেশও শান্ত হয়ে ওঠে। কারণ দিনের বেলায় আপনি ব্যস্ত থাকেন, অনেক কাজ করেন, আপনার মনের ভেতরে অনেক চিন্তা চলতে থাকে, আর যার কারণে আপনার চিন্তার তরঙ্গ অনেক চঞ্চল হয়ে ওঠে। আর আপনার এই চঞ্চল তরঙ্গ মানে যে ফ্রিকোয়েন্সিটা আপনার চিন্তা ভাবনার থেকে বেরোচ্ছে সেটা ভীষণভাবে এদিক ওদিক যেতে শুরু করে। আর একই সময়ে বিশ্বের বহু মানুষের মনের ভেতরেও এই একই তরঙ্গ বেরোতে শুরু করে। এই কারণে আমরা দিনের বেলা আমাদের এই ফ্রিকোয়েন্সিটা না খুব ডিস্টার্ব থাকে, যার কারণে আমাদের চিন্তা ভাবনার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি একবারই পরিষ্কার থাকে না। কারণ এই সময় আপনি যে মানুষটার সাথে টেলিপ্যাথি করার কথা ভাবছেন আর আপনি আপনার যে কথা বা চিন্তাগুলো পাঠাতে চাইছেন তা ততটা পরিষ্কার হয় না। কারণ আপনার মনের ভেতরে যে চিন্তা ভাবনা রয়েছে আর সেই চিন্তা ভাবনাগুলো এদিক ওদিক ছুটতে থাকে, যার কারণে তারা লম্বা রাস্তা কভার করতে পারে না। সেটা ট্রাভেল করার সময় মাঝ রাস্তাতেই হারিয়ে যায়। আর এই কারণেই আমি আপনাদেরকে বলেছিলাম যে রাতের সময়টাই টেলিপ্যাথি ব্যবহার করার জন্য আপনাদের পক্ষে শুরুতে সবচেয়ে উপযুক্ত সময়। আর দ্বিতীয়ত, রাত্রে আপনার ভেতরে যে চিন্তা ভাবনাগুলো আসে সেগুলো দিনের চিন্তা ভাবনার ফ্রিকোয়েন্সির থেকে অনেক গভীর হয়। অর্থাৎ দিনের বেলা যে কথা আমি আগে বললাম, যা ভাবেন বা যা চিন্তা করেন, যা আপনার প্রত্যেক দিন বা দৈনন্দিন চাহিদা মেটানোর জন্যই ব্যবহার হয়ে থাকে। কিন্তু আপনি যদি আরো কিছু অ্যাডভান্স চান তাহলে আপনাকে আপনার সাবকনসিয়াস মাইন্ডের সাহায্য নিতে হবে।
মানে টেলিপ্যাথি করতে গেলে, শিখতে গেলে আপনাকে সাবকনসিয়াস মাইন্ডটাই ইউজ করতে হবে, তার জন্যই রাত্রিবেলা। আর যেটা বললাম যে সাবকনসিয়াস মাইন্ডের সাহায্য নিতে হবে, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে আপনি কখন তার ভেতরে ঢুকতে পারবেন? তখনই পারবেন যখন আপনার কনসিয়াস মাইন্ড শান্ত থাকবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আপনি যখন রাতে ঘুমোতে যান বা আমরা যখন রাতে ঘুমোতে যান, আপনি ঘুমানোর আগে যা চিন্তা করেন তখন আপনার সেই চিন্তা ভাবনার গভীরতা কিন্তু দিনের বেলার চিন্তার থেকে অনেক আলাদা হয়। কারণ আমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমাদের ভবিষ্যৎ, দূরের মানুষ, কাছের মানুষ সকলকে নিয়ে ভাবতে থাকি। আর এটা এই কারণে হয়, ওই সময় আপনার অবচেতন মন সব সময় অ্যাক্টিভ হয়ে থাকে, সে আপনার সমস্ত ভাবনাকে অবজার্ভ করে। কিন্তু আবার আপনার সচেতন মন বা কনসাস মাইন্ড আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাজের মধ্যেও বাধা সৃষ্টি করে। মানে আপনি হয়তো গভীরভাবে কিছু একটা ভাবছেন, হঠাৎ মনে পড়ে গেল যে দিনের ওই কাজটা তো কমপ্লিট হয়নি, কালকে করতে হবে। আর সেই কারণেই আপনার অবচেতন মনের শক্তি বা সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করে। আর তাই অনেকেই পারেন না তাদের মনের কথা অন্য কারো কাছে টেলিপ্যাথির মাধ্যমে পাঠাতে। এবার আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে কি ধরনের চিন্তা ভাবনাগুলো বা কি ধরনের মনের কথাগুলো আপনি পাঠাতে পারবেন বা পাঠানো উচিত। দেখুন, শুরুতে আপনার চিন্তা ভাবনাগুলো বা বার্তাগুলো খুব লম্বা বা বড় হওয়া উচিত নয়। আপনাকে এক্সাইটেড হয়ে পুরোটা নিয়েই ভাবতে হবে না। মানে আপনি ভাবছেন যে সমস্ত কথাগুলোই একবারে তার কাছে পাঠাবো, সেটা কিন্তু হবে না। এটা খানিকটা SMS করার মতো, একটু একটু করে কেটে কেটে কথা পাঠাতে হবে। ধরুন, আপনি যে মানুষটার কাছে আপনার মনের কথাটা পাঠাচ্ছেন, তার সাথে আপনি অনেক কথা বলতে চান, কিন্তু তখন আপনার মনের সমস্ত কথাগুলো নিয়ে আপনি ভাবতে শুরু করবেন তো? সেটা করবেন না। ছোট ছোট করে ভাবুন, যেটা আমি আগে বললাম যে SMS করার মতো। কেবল একটা চিন্তাই বা বার্তাই আপনার মনে রাখতে হবে। যদি তা বেশি হয় তবে সেই বার্তাটা চারপাশের তরঙ্গের শক্তিগুলো অনেক খণ্ডে বিভক্ত হয়ে যাবে। মানে আপনার সেই কথাগুলো ভেঙে যাবে, আপনার চিন্তা শক্তি ব্যর্থ হবে, তারা ছড়িয়ে পড়বে এদিক ওদিক, আর যার ফল তারা বেশি দূর ভ্রমণ করতে পারবে না বা ট্রাভেল করতে পারবে না। আপনি যত বেশি ভাববেন, সেই চিন্তা ভাবনার জন্য আপনার তত বেশি শক্তির প্রয়োজন হবে। এবার ভাবুন তো, যে যদি আপনি আপনার মনের কথাটা পাঠানোর জন্য অনেকগুলো কথাবার্তা না ভেবে অল্প কিছু কথাই ভাবেন বা আপনার চিন্তা শক্তি ব্যবহার করেন, তাহলে আপনার ওই একটাই বার্তা বা একটাই ভাবনা কতটা শক্তিশালী হয়ে উঠবে, কতটা দ্রুত অনেকটা রাস্তা পেরিয়ে যাবে আর সেই মানুষটার কাছে পৌঁছে যাবে যার কাছে আপনি আপনার মনের কথা পাঠাতে চান। বুঝতে পারলেন কি? না পারলে আমাকে কমেন্ট করবেন, আমি লিখে বুঝিয়ে দেব। এরপর আপনি যে কথাটা বা চিন্তাটা পাঠাতে চাইছেন তার মধ্যে একটা একাগ্রতা থাকা উচিত। মানে আপনি তার কথাই ভাববেন যার কাছে আপনি আপনার মনের কথাটা পাঠাতে চান। এটাকে বলা হয় কনসেন্ট্রেশন পাওয়ার। কোন একটা সাধারণ চিন্তার সাথে বা কথার সাথে একাগ্রতা জুড়ে যায়, তখন সেই কথাটা, ধারণাটা, বার্তাটা কোনো একটা সাধারণ বার্তা থাকে না, তা আরো শক্তিশালী হয়ে ওঠে। আর এতে এনার্জি এত বেশি হয় যে এটা দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে শুরু করে দেয়। এই চিন্তা অনেক দূর অবধি যেতে পারে। তাই যখনই আপনি টেলিপ্যাথি করবেন, তখন আপনার মন সম্পূর্ণভাবে সেই মানুষটার দিকেই ফোকাস রাখতে হবে, মানে তার কথাই ভাববেন। এটা করার জন্য একটা শান্ত নির্জন জায়গার প্রয়োজন, সেটা এখানে বসেই করবেন। কারণ জানবেন যে একটা অস্থির বা ডিস্টার্ব মাইন্ড আপনাকে সেই কথাটা পাঠানোর জন্য তৈরি করবে না, আপনাকে শক্তিহীন করে ফেলবে। আর যখন আপনার মধ্যে সেই পাওয়ারটা থাকবে না, তখন আপনার চিন্তার পাওয়ার কোথা থেকে আসবে? আপনার চিন্তা ভাবনা আর অনুভূতি দুটো কিন্তু আলাদা জিনিস। আপনার চিন্তা ভাবনার কিন্তু এত শক্তি নেই যে সেটা অনেক দূর যাবে, তবে কার আছে? আছে আপনার অনুভূতির, ফিলিংসের। সেটা আপনার চিন্তার থেকে অনেক বেশি শক্তিশালী। তাই আপনি যদি আপনার অনুভূতির শক্তিটা আপনার চিন্তায় বা আপনার বার্তায় মিলিয়ে দিতে পারেন, তবে আপনার বার্তাটা, যে কথাটা পাঠাতে চাইছেন, সেটা আরো শক্তিশালী হয়ে উঠবে। দেখুন, আপনি যেটাই ভাবুন না কেন, সেটা হতে পারে সুখ, চিন্তা ভাবনা যেটা আমরা ভাবি, এগুলো কেবল একটা শব্দ, এগুলোর মধ্যে কিন্তু কোনো শক্তি নেই। তবে অনুভূতি, আবেগ, ফিলিংস এগুলো এত শক্তিশালী যে এগুলো আপনার পুরো শরীর আর মনকে নাড়িয়ে দেবে। তাই আপনার চিন্তা ভাবনায় এবং যে কথাগুলি আপনি পাঠাতে চান তার মধ্যে আপনার অনুভূতি, ফিলিংস, আবেগ এগুলো থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এরপর অত্যন্ত ইম্পর্টেন্ট যে পরের বিষয়টা আপনাকে মনে রাখতে হবে তা হলো ধৈর্যের ক্ষমতা। প্রত্যেকটা মানুষের ধৈর্য কিন্তু একরকম থাকে না, প্রত্যেক মানুষই ভুল করতে পারে। টেলিপ্যাথির সময় আপনি কাউকে যে চিন্তা বা কথাটা পাঠাচ্ছেন, আপনার তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার প্রয়োজন। মানে আপনি চাইবেন আপনার কথাটা ফোনের মতোই হঠাৎ করে পৌঁছে যাক, এখানে কিন্তু সেটা হবে না। সেই কারণেই কোনো তাড়াহুড়ো করবেন না, কারণ আপনার কথা আপনার প্রতিক্রিয়ার উপরে নির্ভর করে। মানে আপনি তাড়াহুড়ো করলে আপনার এই মনের কথাটা হারিয়ে যাবে, এটা লাইনচ্যুত হয়ে যাবে। তাই আপনাকে টেলিপ্যাথি ব্যবহার করার সময় ধৈর্য ধরে থাকতে হবে। এখন খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, ভালো করে শুনবেন। এটা কার উপরে পরীক্ষা করে দেখবেন? পরীক্ষা তো করতে হবে আগে, কাজ করছে কিনা। দেখুন, টেলিপ্যাথির পরীক্ষাটা শুধুমাত্র ওই মানুষদের সাথেই করুন যাকে আপনি খুব ভালোভাবে চেনেন। আপনার খুব কাছের বন্ধু হতে পারে, পরিবারের কেউ হতে পারে, অর্থাৎ যিনি আপনার সাথে আবেগগতভাবে সংযুক্ত। তবে এটা ভাববেন না যে আপনি যখন টেলিপ্যাথি শিখছেন আর আপনি সরাসরি আপনার মনের কথাটা একটা মেয়েকে পাঠালেন বা একটা ছেলেকে পাঠালেন যাকে হয়তো আপনি মনে মনে পছন্দ করেন, রাস্তায় বা কোথাও একবার দেখেছেন বা কলেজে কোথাও দেখেছেন, আপনি কিন্তু তাকে চেনেনও না। বয়েজ অ্যান্ড গার্লস, মাই ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইবার্স, মনে রাখবেন তার চিন্তা ভাবনার ফ্রিকোয়েন্সি, তার পাওয়ার কিন্তু আলাদা। তার চিন্তার সঙ্গে তার মনের সঙ্গে আপনার এখনো কোনো রকমের তালমিল সমন্বয় হয়নি। আপনার চিন্তার ভাবনার প্যাটার্ন সম্পূর্ণভাবে আলাদা, তারও আলাদা। আপনার চিন্তা ভাবনার কোনো মিল থাকবে না তার সঙ্গে, যার ফলে আপনি কোনো ফলাফলও পাবেন না। তাই শুরুতে যে কথা বললাম, আপনি এই পরীক্ষাটা কেবল আপনার খুব কাছের লোকেদের সঙ্গে শুরু করুন, যাদের আপনি বুঝেন বা যাদের মনের অনুভূতিগুলো আপনি বুঝতে পারেন। এই পরীক্ষার জন্য আপনি বাড়িতে যে কোনো সদস্যকে বেছে নিতে পারেন, বা আপনার বন্ধুকে বেছে নিতে পারেন, বা আপনার খুব কাছের একটা মানুষের সঙ্গে এটা করতে পারেন। এগুলোর সঙ্গে ক্রমাগত পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গেলে আর প্র্যাকটিস করলে আপনার প্র্যাকটিসটাও ভালো হবে, আপনি এক্সপার্ট হয়ে উঠবেন। আর আস্তে আস্তে এই প্র্যাকটিস করার পর যখন আপনি এতে দক্ষ হয়ে উঠবেন, তখন আপনি খুব সহজেই আপনার প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এই টেলিপ্যাথির মাধ্যমে মনের কথা পাঠাতে পারবেন। কিন্তু যারা আপনাকে চেনেন না বা আপনি তাদের সঙ্গে আবেগগতভাবে যুক্ত নন, তাদের কাছে কিন্তু এই বার্তা পাঠাতে পারবেন না, পাঠালে সে আপনার কথা শুনতে পারবে না। এবার এটা কখন করবেন? রাত্রিবেলা। ভালো করে শুনুন, শোবার আগে যখন আপনি আপনার বিছানায় শুয়ে পড়বেন, ভালো করে শুনবেন, এটাই সেই সময় যখন আপনি টেলিপ্যাথি করতে পারবেন। কি করবেন? তখন আপনি যে কোনো আসনে বসুন, বসে প্রথমে আপনার শরীরকে শান্ত করে দিন, কুল ডাউন করুন, তারপর আপনার মনকে শান্ত করুন। আপনাকে আপনার নিঃশ্বাসের উপরে কন্ট্রোল করতে হবে। কিছু সময় পরে আপনি ফিল করবেন যে আপনার শরীর এবং চিন্তা ভাবনাগুলো আস্তে আস্তে শান্ত হয়ে উঠেছে। চারপাশের অন্যান্য কোনো চিন্তা ভাবনা আপনার মনে আসছে না, আপনি শুধু সেই মানুষটার কথাই ভাবছেন। যখন আপনি ফিল করবেন যে আপনি স্থিতিশীল হয়ে উঠেছেন, তখন আপনাকে আপনার মনের ভেতরে সেই মানুষটার একটা ছবি কল্পনা করতে হবে, তার ছবিটা ভাবতে হবে, যার কাছে আপনি আপনার মনের কথাটা পাঠাতে চান। একটা ভালোবাসার অনুভূতি আনুন, হার্ট টু হার্ট কন্ট্যাক্ট করার চেষ্টা করুন, আর সেই মানুষটার সাথে কাটানো সময়গুলোর কথা ভাবুন। কল্পনা করুন যে সেই দৃশ্যটি আপনার সামনে ভাসছে, আপনি তার সাথে হয়তো রাস্তায় হাঁটছিলেন, কোথাও বসে খাচ্ছিলেন বা গল্প করছিলেন, যেটা কিছু হতে পারে। আপনি তার সাথে যে সমস্ত পুরনো স্মৃতি যেগুলো আপনার মনে রয়েছে তার সঙ্গে কাটিয়েছিলেন, তা এমনভাবে কল্পনা করুন যেন আপনার মনে হবে যে তিনি আপনার পাশেই বসে আছেন। আপনি সেই মুহূর্তগুলো অত্যন্ত গভীরভাবে ভাবুন ফিলিংসের সঙ্গে, আর দেখবেন সেই মানুষটার মনের ভেতরেও একই ধরনের অস্বস্তি অনুভব করতে শুরু হয়েছে। উনি শুরু করেছেন, এটা অবশ্যই ঘটবে। আপনি তার সম্পর্কে যত ভাববেন, যত গভীরে যাবেন, সে মানুষটার মন তত অস্থির হয়ে উঠবে। সে আপনাকে মনে করতে শুরু করবে, সেই স্মৃতিগুলোও মনে করতে শুরু করবেন আপনি যেগুলো মনে মনে ভাবছিলেন। এখন সেই সময় যখন আপনাকে আপনার সেই বার্তাটা, কথাটা, মনের কথাটা পাঠাতে হবে, যা আপনি টেলিপ্যাথি করে পাঠাতে চেয়েছিলেন। এর জন্য আপনাকে গভীরভাবে আপনাকে শ্বাস নিতে হবে। আপনাকে কল্পনা করতে হবে যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনি নিজের মধ্যে ব্রহ্মাণ্ডের শক্তিকে, এনার্জিকে আপনার ভেতরে গ্রহণ করছেন। তারপর নিঃশ্বাস ছাড়ুন, এইভাবে 5-6 বার করুন। যখন আপনি আপনার শ্বাস ছাড়বেন, তারপর আবার শ্বাস নেবেন, ঠিক সেই সময় আপনি নিঃশ্বাস
প্রশ্বাস শ্বাস যেটাই বলুন না কেন সেটাকে বন্ধ করুন, মানে দম বন্ধ করুন। আর সেই সময় আপনার মনের যে কথাটা বলতে চান, যেটা আপনি পাঠাতে চান টেলিপ্যাথির মাধ্যমে, সেটা বলতে শুরু করুন। কিন্তু মাথায় রাখবেন, কথাটা কিন্তু অত্যন্ত ছোট হওয়া দরকার। কারণ আপনি যতক্ষণ আপনার নিঃশ্বাস বন্ধ রাখবেন, শ্বাস বন্ধ রাখবেন, আপনাকে সেই সময়টুকুর মধ্যেই আপনার কথাটা, বার্তাটা পাঠাতে হবে। এবার দেখুন, আপনি নিজের ভেতরে যা শ্বাস নিয়েছেন তা কেবল কিন্তু শ্বাস নয়, এটা একটা প্রাণ শক্তি। কারণ যে মুহূর্তে আপনি বার্তাটা কল্পনা করেছিলেন, আপনি শ্বাস দ্বারা প্রাণ শক্তি গ্রহণ করেছিলেন, যা একটি মহাজাগতিক শক্তি। আর যখন আপনি আপনার শ্বাস বন্ধ করেছিলেন, তখন আপনি আপনার বার্তাটা, কথাটা বলেছিলেন যা আপনি তাকে পাঠাতে চান। আর তারপর আপনি শ্বাস ত্যাগ করেছেন। এই সময় একটা কেবল স্বাভাবিক বায়ু আপনার নাক বা মুখের থেকে বেরোয়নি, এটার মধ্যে ব্রহ্মাণ্ডের শক্তি রয়েছে। আর এর সাথে আপনি আপনার বার্তাটি যেটি পাঠাতে চান, সেটা শ্বাসের সঙ্গে ত্যাগ করেছেন, ছড়িয়ে দিয়েছেন। আর আপনার সেই কথাটা, বার্তাটা আপনার শ্বাস ও মহাজাগতিক শক্তির সাথে বেরিয়ে এসেছে। আর এটা দ্রুত ট্রাভেল করতে শুরু করবে। আর আপনি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এটা পাঠিয়ে দিয়েছেন, আর সেইটা ওই ব্যক্তির, ওই মানুষটার ফ্রিকোয়েন্সির সঙ্গে মিলবে। এই সময় আপনার মনের ভেতরে, চিন্তার ভেতরে সেই মানুষটাকে ভিজুয়ালাইজ করতে থাকুন, তার কথাই ভাবুন। এটা আপনাকে মিনিমাম 5 মিনিট করতে হবে। এর পরবর্তী ধাপে আরো কিছুটা ফ্লো আসতে দিন। এখন আপনাকে আপনার শ্বাস আর বন্ধ করতে হবে না। এখন স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাসকে নর্মালভাবে প্রবাহিত হতে দিন। স্বাভাবিকভাবে কল্পনা করতে থাকুন যে আপনি শ্বাস ছাড়ার সময় মহাজাগতিক শক্তিকে নিচ্ছেন, আর ছাড়ার সময় আপনি সেই বার্তাটি পাঠাচ্ছেন। এটা নর্মালভাবেই হতে দিন। আর শেষ পদক্ষেপ, এখন আপনি যেভাবে বা যে আসনে বসে আছেন তার থেকে আপনি এবার শুয়ে পড়ুন, আর পুরো শরীরটাকে রিল্যাক্স, শিথিল করে দিন, ছেড়ে দিন, রিল্যাক্স করুন। কারণ এখন আপনি ঘুমোতে যাচ্ছেন। তবে ঘুমোতে যাওয়ার আগে আপনি শুয়ে থাকবেন, আর ওই শুয়ে থাকা অবস্থায় আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে সেই মানুষটার কথা। আপনার প্রতিটা নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসের মধ্যে মহাজাগতিক শক্তি প্রবাহিত হচ্ছে। আপনি যখন শ্বাস ছাড়ছেন, তখন আপনি ভাবছেন আপনার বার্তাটা, কথাটা আপনার নিঃশ্বাসের মাধ্যমে বাইরে বেরোচ্ছে। আপনি ওই অবস্থায় থেকে আপনার কথাটা আপনার কাছের মানুষটাকে পাঠিয়ে যাচ্ছেন। এখন আপনার ঘুমোতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কনশাস মাইন্ড ঘুমিয়ে পড়বে, কিন্তু আপনার সাবকনশাস মাইন্ড অ্যাক্টিভ হতে শুরু করবে। আর ওই বার্তাটা একটা সাধারণ বার্তা হবে না। সাবকনশাস মাইন্ডের থেকে পাঠানো ওই কথাটা, বার্তাটা সরাসরি সেই মানুষটার মনের কাছেও পৌঁছে যাবে। শুধু মাথায় রাখবেন যে কথাটা পাঠাচ্ছেন সেটা যেন ভালোবাসার সঙ্গে পাঠান, এতে যেন আবেগ থাকে, ফিলিংস থাকে। আর এই ব্যক্তিটি, মানুষটি নিজের মধ্যে থেকে আবেগের সাথে সেই ভালোবাসাটা অনুভব করবে এবং অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমি আপনাকে বলছি, এর শক্তি দিয়ে এই পরীক্ষাটা করুন, এতে আপনি কিছু না হলেও সফল হবেন। তারপর আস্তে আস্তে দেখবেন যে আপনি মনে যে কথাটাই পাঠাতে চান সেটা আপনি সহজেই পাঠাতে পারছেন। চেষ্টা করে দেখুন, আপনি পারবেন। এই পদ্ধতিটা যদি ভালো লাগে, যদি করতে পারেন, আমাকে কমেন্ট করে জানাবেন। কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেব। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রত্যেকটা মানুষের ভালো করে তার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।